7 দিন ধরে হসপিটালের শুভ্র বিছানায় শুয়ে আছে মার্শিয়াদ। সেদিন রাতে গাড়ির সামনে থেকে ইনশিরাহকে সরিয়ে নিজেও সরতে চেয়েছিল মার্শিয়াদ, কিন্তু তার আগেই গাড়ির সাথে বাম পায়ে পায়ে ধাক্কা লেগে পড়ে যায় রাস্তার পাশেই। সেখানে একটা ইটের কোনো অংশ গেঁথে যায় মার্শিয়াদের মাথার পিছনের অংশে। অনেক ব্লিডিং হয়। ভয়ে আর ইনশিরাহ কল করে শিহরণ করে। সার্জারির প্রয়োজন হয় মার্শিয়াদের। এখন অনেকটা সুস্থ। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। শিহরণ তার পাশেই একটা চেয়ারে বসা। ইনশিরাহ দেয়াল ঘেঁষে একটা কাউচে বসা। তীক্ষ্ণ দৃষ্টি তার মার্শিয়াদের দিকে। সেখান থেকে উঠে এসে তপ্ত কণ্ঠে বলল, কি দরকার ছিল এইসব করার তোমার? যদি কিছু হয়ে যেত তোমার? তুমি আছো তো? কিছু কি হতে দিতে আমার? যে রক্তের পরিচয় তুমি মানো না, আজ সেই রক্ত দিয়ে আমাকে বাঁচালে। ইনশিরাহ তাচ্ছিল্যের সাথে বলল, ঠিকই বলেছ। এখন তোমার বিশুদ্ধ রক্তের সাথে আমার দূষিত রক্ত মিশে গেছে। এখন চাইলেও তার পরিশুদ্ধতা তুমি করতে পারবে না। মার্শিয়ার এক দম ছেড়ে নিরাশ ভঙ্গিতে বলল, আমি কখনো তোমাকে তেমন ভাবিনি। আমি তোমাকে আপনের চেয়েও আপন ভেবেছি। ইনশিরাহ প্রদৃপ্ত কণ্ঠে বলল, চুপ করো তুমি। আর কখনো আসবে না তুমি আমার সামনে। আই হেট ইউ। আই হেট ইউ, অল অফ ইউ। ইনশিরাহ ত্রস্ত পায়ে প্রস্থান করে সেখান থেকে। মার্শিয়াদের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। ওর বাংলাদেশে থাকার একমাত্র কারণ ইনশিরাহ। ও কোনো মতেই ওকে একা ছাড়তে চায় না। লোক লাগিয়ে রেখেছে ওর পিছনে। কোথায় যায়, কি করে, ইত্যাদি ইত্যাদি। শিহরণ হালকা কণ্ঠে বলল, তোদের মধ্যে এই স্ফূর্ত যুদ্ধ কবে থামবে? যেদিন শিরা মেনে নিবে আমাকে। আমার মনে হয় না। না, ও উপরে যতটা কঠোর ভিতরে তার চেয়ে দ্বিগুণ নরম। মেয়ে মানুষ মোমের মতো। বুঝলি? এখন বল, আমার ডিসচার্জ কবে হবে? আর 2-1 দিন রেস্ট নে। আমি দেখছি। শিরার এর দিকে খেয়াল রাখিস যতক্ষণ আমি এখানে। ওই গাধা 2টা কোথায়? নিশ্চয়ই এ কয়েকদিন ধরে বাসায় যায়নি। হ্যাঁ, ইনশিরাহ এর সাথে এখানেই ছিল। একটু আগেই বিদায় করলাম। কপাল গুনে বন্ধু পেয়েছি। মার্শিয়াদ হালকা হাসে। নির্লিপ্ততা হাসি। আশফিককে নিয়েই ঘরে ফিরে আজরাহান। ড্রয়িং রুমে চোখ পড়তেই জ্বলে উঠে আজরাহান। ছেলেপক্ষ এসেছে প্রহরকে দেখতে। আজরাহান লম্বা কয়েকটা পা ফেলে ছেলেটার সামনে যায়। ছেলে আর ওর মা এসেছে প্রহরকে দেখতে। উত্তেজিত কণ্ঠে আজরাহান বলল, কি হচ্ছে এখানে এইসব? কে আপনি? কুহেলিকা এই ভয়টাই পাচ্ছিল। তিনি চেয়েছিলেন আজরাহান আসার আগেই যেন সবকিছু মিটে যায়। কুহেলিকা দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, তুমি তোমার ঘরে যাও। এখানে তোমার কোনো কাজ নেই। আজরাহান ক্ষিপ্ত হয়ে ওঠে। সেন্টার টেবিলে থাকা ফ্লাওয়ার ভাসটা নিয়ে ধরাস করে ফেলে। ঝনঝন করে ভেঙে পড়ে সেইটা। ধুম করে ছেলেটার পোলো শার্টের কলার চেপে বলে, মেয়ে পাস না। বের হ বাড়ি থেকে। আর কোনো দিন যদি এই বাড়ির 2 কিলোমিটারের আগেপাছে দেখি, তাহলে এই যে চশমা লাগিয়ে দিন দুনিয়া দেখিস, তখন এইটা দিয়েও কাজ হবে না। চোখ দুটি উঠিয়ে নিব তোর। ছেলেটার গলা ধরে এক ধাক্কা মেরে বলল, ভাগ এখান থেকে। ছেলেটার মা ভয় পেয়ে যান আর শাসিয়ে যান কুহেলিকাকে। তারা চলে যেতেই কুহেলিকা ঝাঁঝিয়ে উঠেন আর বলল, এইসব তুমি কি শুরু করলে? তোমার অসভ্যতা দিন দিন বেড়েই চলছে।
আমি তো জন্ম থেকেই অসভ্য। আর এইটাই তোমার জীবনের সবচেয়ে জঘন্য সত্য। আজরাহান কোনো প্রত্যুত্তর করে না। ঘাড় ঘুরাতেই দেখে প্রহর শ্যাওলা রঙের একটা থ্রি-পিস পরে মাথায় ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। আজরাহান তড়িৎ গতিতে গিয়ে ওর হাত টেনে ওকে নিয়ে প্রহরের ঘরে চলে যায়। কুহেলিকা পা বাড়াতেই শান্ত কণ্ঠে তাকে থামতে বললেন সানোয়ার আহমেদ। স্বাভাবিক কণ্ঠে বললেন, সময় দাও ওকে। কুহেলিকা সন্দিহান কণ্ঠে বলল, আপনি কি বলছেন? আপনি জানেন আজরাহান যদি এখন কিছু করে বসে? আশফিক নরম গলায় কুহেলিকার কথার পিঠে বলল, আজরাহান এতটা নিচে কখনই নামবে না। ট্রাস্ট হিম। প্রহরকে ঘরে এনে দরজা আটকে দেয় আজরাহান। আক্রোশে দেয়ালের সাথে চেপে ধরে প্রহরকে। চোখ মুখ ভয় কুঁচকে উঠে প্রহরের। ছলছল করতে থাকে চোখ। আজরাহান ওর মুখ ডুবিয়ে দেয় প্রহরের গলায়। শিরশির করে উঠে প্রহরের ভেতরকার সত্তা। এক হাতে আজরাহানের বুকের কাছে আর অন্য হাতে ওর ঘাড়ের কাছে শার্ট খামছে ধরে। আজরাহান দগ্ধ কণ্ঠে বলল, কেন ছেড়ে যেতে চাস তুই আমাকে? তুই ভাবলি কি করে তোকে আমি যেতে দিব এই বাড়ি ছেড়ে? প্রহর কম্পনরত কণ্ঠে বলল, রাহান ভাইয়া। প্রহরের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে শীতল অশ্রু। আজরাহান ওর ঠোঁট দিয়ে তা শুষে নেয় আর বলল, আমি তোকে কোথায় যেতে দিব না। তোর মন, শরীর, সত্তা সবকিছুর উপর শুধু আমার অধিকার। আমাকে বিয়ে করবি না, তাহলে সেখানে অন্য পুরুষের কথা ভাবলি কি করে তুই? শেষের কথাগুলো বেশ জোরেই বলে আজরাহান। কেঁপে উঠে প্রহর। প্রহরকে ছেড়ে দাঁড়ায় আজরাহান। ঝোড়ো ঝোড়ো করে ঝরছে প্রহরের অশ্রুবাড়ি। আজরাহানের শিরা উপশিরায় চলছে হিংস্রতা, যেন এখনই সব শেষ করে দিবে। ফেঁপে উঠেছে মস্তিষ্কের দুই পাশের রগ। বুকের বাম পাশের যন্ত্রটা বেপরোয়াভাবে কম্পিত হচ্ছে। নিজের দুহাতে চুল টেনে ধরে আজরাহান। দু হাত কোমরে কিছুক্ষণ রেখে নামিয়ে নেয়। দুটি বিচ্ছুরিত চোখে প্রহরের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কেন বুঝিস না তুই আমার ভালোবাসা? কেন বুঝিস না তুই যে আমি এক মুহূর্তও বাঁচব না তোকে ছাড়া? আর কি করে বোঝাবো তোকে আমি? হু হু করে উঠে প্রহর। নির্বিকার ভাবে বলল, রাহান ভাইয়া। আজরাহান আবারও ক্ষিপ্র হয়ে উঠে। দু হাতে প্রহরের গাল চেপে ধরে বলল, কেন, এত কিসের জ্বালা তোর? শরীরের জ্বালা উঠেছে। আমাকে বলতি, নিভিয়ে দিতাম তোর সব জ্বালা। আজরাহান নিজের অধর চেপে ধরে প্রহরের কপলের গাল এর সাথে। হিসহিসিয়ে আবার বলল, আজকের পর যদি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের কথা ভাবিস তাহলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে কি করব। তোর এই পাথরের মনে ভালোবাসার ফুল আমার নামেরই ফুটবে। আজরাহান দরজা খুলে চলে যায়। দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ে প্রহর। দু হাঁটুতে মাথা গুঁজে ঝরাতে থাকে শ্রাবণের ধারা। আজরাহান বাইরে এলে আরেক দফা তেতে উঠে কুহেলিকা। বিক্ষিপ্ত কণ্ঠে বলল, কি করেছিস তুই ওর সাথে? রেপ করিনি। আজরাহান, অনেক হয়েছে মা। কি ভেবেছ তুমি? তুমি ওর বিয়ে দিবে আর আমি চুপ করে থাকব? ভুল ভাবলে মা। আজকের পর যদি আর কোনো ছেলে এই বাড়িতে প্রহরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে সে কিন্তু আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আর তোমাকেও মানুষকে বলে বেড়াতে হবে তোমার শুধু এক ছেলে আর এক মেয়ে। মাইন্ড ইট। সানোয়ার আহমেদ বেজায় শান্ত। তার শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে শীতল অনুভূতি। তিনি তার ছেলেকে চিনেন, কিন্তু তিনি নিরুপায়।
আজরাহানকে কিছু বলার তার নেই, কারণ তিনি ভালো করেই জানেন আজরাহান কতটা পজেসর প্রহরের প্রতি। আর বজ্রকঠিন রাগ যেকোনো সময় কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। আশফিক বুঝতে পারে সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তাই জোর করে আজরাহানকে নিয়ে আবারও বাইরে চলে যায়। সানোয়ার আহমেদ নরম পা ফেলে নিজের ঘরে চলে যায়। সানায়া তার নিজের ঘরে পা বাড়ায়। সে জানত এমন কিছুই হবে, কারণ খবরটা সেই দিয়েছে আজরাহানকে। কুহেলিকা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান যেমন ধীর গতির কচ্ছপের মতো শান্ত, ঠিক তেমন ক্ষিপ্র গতির বাঘের মতোই হিংস্র। ছোটবেলা থেকে যা চেয়েছে যে কোনো কৌশলে তা আদায় করে নিয়েছে, হোক তা বুদ্ধির জোর বা শক্তির। কুহেলিকা সেদিন প্রহরের ঘরে ওদের দুজনকে একসাথে দেখতে পায়। আর আজরাহান ওর জন্য কতটা উন্মাদ তা এই বাড়ির কারো আড়াল নয়। প্রহরের সাথে আজরাহানের সম্পর্ক অনেক গভীর তা তিনি জানেন, কিন্তু প্রহর কখনো তাকে বলেনি যে আজরাহান ওর সাথে কখনো খারাপ কিছু করেছে। প্রহরকে ডেকে বিয়ের কথা বলতেই সাফ মানা করে ওর পক্ষে কিছুতেই আজরাহানকে বিয়ে করা সম্ভব না। তাই তিনি চেয়েছেন কোনো মতে প্রহরকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে, যাতে ওই বাড়ি থেকে দূরে থাকে। আজরাহান যদি রাগের বশে কিছু করে বসে। পার্কের বেঞ্চিতে বসে আছে আশফিক আর আজরাহান। রাগে গাড়ি করছে আজরাহানের। উষ্ণ ধোঁয়া বের হচ্ছে যেন ওর শরীর থেকে। আশফিক শীতল কণ্ঠে বলল, এইসব কি শুরু করেছিস তুই? বড় মা এমনটা করেছেন তো কিছু ভেবেই করেছেন। কে কি ভাবল তাতে আমার কিচ্ছু আসে যায় না। মা কি করে পারল এইসব করতে? মা কি জানে না আমি প্রহরকে ভালোবাসি? জানে, কিন্তু তবুও আমি কিছু জানতে চাই না। ও আমার, শুধুই আমার। ওর উপর শুধু আমার অধিকার। তুই হয়তো ভুলে যাচ্ছিস প্রহর তোদের কাছে আমানত। আমানত মাই ফুড। ওকে খাইয়ে দাইয়ে কি অন্য পুরুষের সাথে রাত কাটানোর জন্য বড় করেছি। আজরাহান, বিহেভ ইউর সেলফ হিয়ার। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং। আই জাস্ট ওয়ান্ট হার অ্যাট এনি কষ্ট। শ্রান্ত, পরিশ্রান্ত দেহে বাসায় ফিরে আজরাহান কারো সাথে কোনোরকম উচ্চবাক্য না করে নিজের ঘরে চলে যায়। বাড়ির কেউ আর তার সাথে সেসব বিষয় নিয়ে কথা বলার সাহস করেনি। নির্দিষ্ট সময়ে এসে রাতের খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় আজরাহান। ঘড়ির কাঁটা 11 ছুঁই ছুঁই। বাসার সবাই প্রায় নিদ্রাচ্ছন্ন। টিক টক শব্দ করে ধেয়ে চলছে সময়ে। উত্তরের জানালা দিয়ে হুড় হুড় করে পর্দা উড়িয়ে ভেতরে ঢুকছে শীতল পবন। পায়ে স্লিপার, পরনে একটা ব্ল্যাক ট্রাউজার আর গায়ে সেন্টু গেঞ্জি জড়িয়ে ঘরের এমাথা থেকে ওমাথা পায়চারি করছে আজরাহান। বিকেলে করা তার প্রহরের প্রতি এগ্রেসিভনেস তাকে ভাবাচ্ছে। দরজা খুলে শান্ত পায়ে নিচে আসে আজরাহান। সিঁড়ি বেয়ে উঠতেই ডানদিকে আজরাহানের ঘর। ওর ঘরের পাশেই ছোট্ট একটা গেস্ট রুম। তার পাশেই লম্বা চওড়া করিডোর। করিডোর অভিমুখী দুটো পাশাপাশি ঘর, যার একটা সামানের অন্যটা সানায়ার। সিঁড়ির বামপাশে রান্নাঘরের পাশেই প্রহরের ঘর। আজরাহান নরম পায়ে রান্নাঘরের চৌকাঠ পেরোয়। ট্যাপ ছেড়ে কিছু একটা ধুয়ে চলছে প্রহর। আজরাহানকে দেখে প্রহর কোনো প্রতিক্রিয়া করল না। শান্ত কণ্ঠে আজরাহান বলল, তোর কাজ শেষ? উহু। তাহলে কাজ শেষ করে আমার ঘরে আয়। আপনি যান, আমি আসছি। আজরাহান ঘুরে রান্নাঘরের দরজায় আসতেই প্রহর নম্র সুরে ডেকে বলল, রাহান ভাইয়া।
কিছু বলবি? কফি খাবেন? আজরাহান অধর কোনো হাসি ফুটিয়ে বলল, নিয়ে আয়। প্রায় 15 মিনিট পর প্রহর কফি নিয়ে আজরাহানের ঘরে আসে। আজরাহান স্বাভাবিকভাবে বলল, ওটা টেবিলের উপর রাখো। খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। তুই রাখো, বসো এখানে। আজরাহান প্রহরের হাত ধরে বিছানার পাশে কাউচে বসায়। প্রহরের দিকে মুখ করে ওর পাশেই বসে। আজরাহান ক্ষীণ কণ্ঠে বলল, এখনো রেগে আছিস আমার উপর? প্রহর সোজা বলল, না, সরি রে, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। ইটস ওকে, বসো এখানে, আমি আসছি। আজরাহান উঠে গিয়ে ওর কাবার্ড থেকে একটা শপিং ব্যাগ নিয়ে আসে। প্রহরের সামনে গিয়ে ওর হাতে দেয়। প্রহর উৎসুক দৃষ্টিতে উঠে দাঁড়ায় আর বলল, কি এইটা? খুলে দেখ। প্রহর শপিং ব্যাগটা বিছানার উপর রেখে তার ভিতরের জিনিসগুলো এক এক করে বের করে। একটা বাসন্তী রঙের গাউন, সাথে চুড়ি, দুল ইত্যাদি। প্রহর আজরাহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এইসব কেন? কাল হলুদে তুই এইটাই পরবি। এইটা পরব কেন? কাল তো সবাই শাড়ি পরবে, আর ছেলেরা পাঞ্জাবি। আজরাহান ভারী কণ্ঠে বলল, তুই শাড়ি পরবি না, তুই আমার দেওয়া ড্রেসটাই পরবি। কেন? শাড়ি সামলানোর যোগ্যতা এখনো হয়নি তোর। প্রহর হালকা হেসে বলল, শাড়ি সামলানোর যোগ্যতা নেই আর সেই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন। আজরাহান এক টান দিয়ে প্রহরকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। পিঠে ছড়ানো চুলগুলো বাম হাত দিয়ে একপাশে নিয়ে নেয়। প্রহর নিরুত্তাপ মিশে আছে আজরাহানের বুকে। নাকের ডগা গেঁথে রেখেছে আজরাহান বুকের মাঝখানে। টেনে নিচ্ছে নিঃশ্বাস, এক অদ্ভুত সুগন্ধ। আজরাহান ওর ডান হাত দিয়ে প্রহরের জামার গলাটা ওর কাঁধ থেকে টেনে একটু নিচে নামিয়ে নেয়। নিজের জামরঙের ঠোঁট দুটো ছুঁয়ে দেয় সেখানে। প্রহরের দেহপিঞ্জর থেকে গোলাপের মিষ্টি গন্ধ ভেসে আসছে আজরাহান নসিকাগ্রন্থিতে। সম্মোহিত আজরাহান তার অধর নিয়ে আসে প্রহর ঠিক কানের নিচে। ফিসফিসিয়ে বলল, তোমার জন্য কাঁপছে কেন মন? কাঁদছে কেন শূন্য চোখের কোণ? তোমার জন্য বুকের গহীন জুড়ে আমার সময় নিঃশব্দ, নির্জন। সাদাত হোসাইন। প্রহর পাখির বাচ্চার মতো নিজেকে গুঁজে দেয় আজরাহানের বিশাল বক্ষদেশে। আজরাহান তার দু বাহুতে আরও আর্স্ট করে নেয় প্রহরকে নিজের সাথে। যেন দুজনের হৃদকম্পন এক সরল রেখায় চলছে। সকাল হতেই বেশ ভিড় ভাট্টা আজরাহানদের বাড়িতে। আজ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু। আজ হলুদ সন্ধ্যা, এর একদিন বাদে বিয়ে, তারপর 2 দিন গ্যাপ দিয়ে বৌভাত। অনেকদিন পর এই বাড়িতে এত বড় একটা আয়োজন হচ্ছে। তাই বাড়ির কেউই চায় না এই আনন্দঘন মুহূর্ত অতি স্বল্প সময়ে শেষ হয়ে যাক। তাই সপ্তাহ জুড়ে চলবে বিভিন্ন প্রোগ্রাম। হলুদের জন্য যে স্টেজ সাজানোর কথা তা প্রথমে ছাদে করার কথা ছিল, কিন্তু আজরাহান বারণ করায় তা বাড়ির বাগানের পাশেই বিশাল খোলা জায়গায় করা হয়েছে। বিয়ে বাড়িতে অনেক গেস্ট আসবে, তার সাথে অনেক ছোট বাচ্চারাও থাকে। কখন কি হয়ে যায়, তাই এই ব্যবস্থা। শশব্যস্ত হয়ে সব কাজ সারছে আজরাহান। খাবারের দায়িত্ব নিয়েছে সানোয়ার আহমেদ, আর তার সহকারী তার অর্ধাঙ্গিনী। ডেকোরেশনের কাজ আজরাহান আর আশফিকের। মেয়েলি যত বিষয় আছে তার দায়িত্ব সানায়ার। ভোরের সূর্য চোখ মেলতেই আজরাহানের ছোট চাচা আর চাচি চলে আসে ওদের বাড়িতে। রমরমা পুরো বাড়ি মানুষে।
কাছে পিঠের আত্মীয় স্বজনরাও চলে এসেছে, কিন্তু সবকিছুর মধ্যে নার্ভাস হয়ে আছে সামান। 30 বছরের বলিষ্ঠ সুদর্শন যুবক সে। যে কোনো মানুষের সাথে তার ব্যবহার অমায়িক, কিন্তু মেয়ে ঘটিত ব্যাপার এসে বড় কাঁচা, ঠিক আজরাহানের বিপরীত। তার মনে আশঙ্কা একজন নতুন মানুষ আসবে, সে তাকে তার মতো করে মেনে নিতে পারবে কিনা, তার পরিবারের সাথে মানিয়ে চলতে পারবে কিনা। আর সবচেয়ে ভয়ের বিষয়, একটা মেয়ে তার সবকিছু ছেড়ে এক অন্য জগতে কি করে নিজেকে সামলে নিবে, নতুন মানুষগুলোকে কিভাবে নিজের জীবনে জায়গা দিবে। নন্দিতার সাথে সামানের বেশ কয়েকবার কথা হয়েছে। মেয়েটার হাসিতে এক অদ্ভুত মায়া। যতবারই ওই হাসি দেখে ততবারই ওর কাছে নন্দিতাকে নতুন মনে হয়। নিজেকে ঘর বন্দি করে এইসবই ভাবছে সামান। সন্ধ্যা হয়ে এসেছে। মার্শিয়াদ, শিহরণ, নির্ধা, ইনশিরা ওরা সবাই বিকেলেই এসে পৌঁছেছে। যতই মনোমালিন্য থাকুক, চার বন্ধুর এক জীবন, এক প্রাণ। ওদের মধ্যে শিহরণ সবচেয়ে বড়। সামানের কাছাকাছি তার বয়স। এরপর আশফিক আর মার্শিয়াদ। আজরাহান সবচেয়ে ছোট আর সবচেয়ে ধুরন্ধর। ওকে দমানো কঠিন। আর এই জন্যই চার বন্ধুর চোখের মণি সে। যেমন হাসাতে পারে ঠিক তেমন কাঁদাতে। আজরাহানের ঘরেই তৈরি হচ্ছে ওরা সবাই। সবুজ রঙের পাঞ্জাবি দেখে চোখ মুখ খিচে মার্শিয়াদ বলল, এইটা কোনো কালার হলো? আশফিক ভ্রু কুঁচকে বলল, পেয়েছিস তো এটাই বেশি। বেশি মানে? এইটা একটা রং হলো? সবার আগেই পাঞ্জাবি পরে নিশ্চল হয়ে বসে আছে শিহরণ। ওর এইসবে মাথা ব্যথা নেই। বিয়ে করে এক বাচ্চার বাবা। এখন আর কে দেখবে তাকে? দরজা খুলে ঢুকেই খিলখিলিয়ে হাসে প্রহর। ওর পিছনেই আসে সানায়া। আজরাহান চোখ কুঁচকে বলল, তোরা এখানে কেন এসেছিস? ছেলেদের এখানে তোদের কি? প্রহর ঠোঁট উল্টে তা চেপে ধরে হাসি বন্ধ করল। আর বলল, ওই যে জান ভাইয়া বলল রঙের কথা, এইটা তো সানায়া আপু পছন্দ করেছে। ছেলেরা সবুজ পাঞ্জাবি আর মেয়েরা লাল শাড়ি। মার্শিয়াদ হালকা হেসে সানায়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি রং চুজ করার সময় গাভীর চোখ দিয়ে দেখেছিলে নাকি? সানায়া মুখে গম্ভীর ভাব এনে বলল, এইটা কি ধরনের কথা জান? সবুজ কি খারাপ রং? জানেন, যারা কোনো দিনও হাতে মেহেদি পরে না তারাও বিয়ের সময় এই হলুদের দিনে প্রিয় মানুষটার নামে নিজের হাত মেহেদির রঙে রাঙায়। আর মেহেদির উপরের অংশ গাঢ় সবুজ, যা তার ভিতরের রক্তিম লালকে তার মধ্যে ধারণ করে। ঠিক একজন প্রেমমোহ যেমন তার প্রেয়সীকে তার বুকের ভিতর পৃথিবীর সকল পাপ পঙ্কিলতা থেকে আগলে রাখে। মার্শিয়াদ এক লম্বা শ্বাস ফেলে বলল, ঠিক বলেছ। যেমন সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। নিজেকে এখন জাতীয় পতাকা মনে হচ্ছে আমার কাছে। আরেকটা কাজ করতে পারতে পাঞ্জাবির মাঝখানে একটা বাংলাদেশের পতাকা বসিয়ে দিল, চমৎকার হতো। মার্শিয়াদের কথা শেষ হতেই ওরা চার বন্ধু হাসতে হাসতে লুটুপুটি। মার্শিয়াদ গড়িয়ে আশফিকের গায়ে উপরেই পড়ে যায়। অবশ্য এতে সানায়ার বিন্দু মাত্র আক্ষেপ নেই। সেও সবুজের মাঝে লালের মতো মার্শিয়াদের বুকের মাঝেই থাকতে চায়। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। ফর্সা জিম করা শরীরে একদম ফিট হয়ে আছে পাঞ্জাবি। গাঢ় রঙে ওর গায়ের ফর্সা ভাবটা যেন দ্বিগুণ বেড়েছে। সবার আড়ালেই মার্শিয়াদের হাস্যোজ্জ্বল চেহারার অক্ষিযুগল খানিক সময়ের ব্যবধানে সানায়ার লাল দেহবরণ এর উপর পড়ে। মেয়েটাকে সাক্ষাৎ অপ্সরার মতো লাগছে।
ঠোঁটে লাল লিপস্টিকের নিচে ওর ওই কালো তিল যেকোনো কাউকে ঘায়েল করতে যথেষ্ট। সামনের কিছু চুল একপাশে রেখে বাকি চুলে ফ্রেঞ্চ বেনি করে তাতে বেলি ফুল গুজেছে। নয়নে নয়ন রাখিয়া খুঁজিয়া মরি তাহারে। সে তো আমার চোখের কিনারায় বসত করে শত জনম ধরে। তানভি। প্রহরকে দেখে আরেক ধাক্কা খায় মার্শিয়াদ। আজরাহান তার ডিঙ্গি নৌকাকে সবচেয়ে আলাদা করেই উপস্থাপন করেছে। সবুজ লালের ভিড়ে সে এক কাঁচা হলুদ, যেন এখনই মেখে নিবে সারা অঙ্গে। নন্দিতার বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসেছে নুরাইসা আর নাবিন খান আর তাদের আত্মীয় স্বজন। নবনীতা আসেনি। মেয়েকে এই শেষ সময়ে একা ছাড়তে ইচ্ছে করেনি তার। আজরাহানকে দেখেই ভ্রুকুটি করে নুরাইসা। মুখে ভ্যাঞ্চি কেটে বিরক্তিকর অভিব্যক্তি করে যা তার কপালে ভাজে স্পষ্ট। আজরাহান ওকে দেখেই মেকি হাসে। আর পাশে দাঁড়ানো আশফিককে বলল, সময় এসে গেছে মারমেইডকে তার উচিত শিক্ষা দেওয়ার। দেখ আজরাহান, আমার মনে হয় এইসব না করাই ভালো। যদি বড় মা জানতে পারে তাহলে রক্ষা নেই। আরে দূর, মা জানবে কি করে? তুই লাউড স্পিকারে গান ছেড়ে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবি। ও সেদিন আমাকে রেপিস্ট বলেছিল, তাই না? ওকে যদি আমি না কাঁদিয়েছি তাহলে আমার নামও আজরাহান কারিম নয়। আজরাহানের চোখ নিবন্ধ নুরাইসার দিকে। সবকিছু সুন্দরভাবে মিটে যায়। কনেপক্ষের বাড়ি থেকে আসা লোকজন সামানকে হলুদ লাগিয়ে চলে যায়। অনেক রাত হয়ে গেছে তাই নুরাইসাকে কুহেলিকা থাকার জন্য অনুরোধ করেছিল, কিন্তু নন্দিতার কথা মনে পড়তেই তার মন ব্যথায় ভরে উঠল। বিয়ের পর তো আর কখনো তাকে কাছে পাবে না। যতই সে তার বাবার বাড়ি আসুক, বিয়ের পর স্বামীর বাড়িই মেয়েদের আসল ঠিকানা। তারাই সবচেয়ে আপন। তাই নুরাইসা এই কয়েকটা দিন বোনের কাছ থেকে একদম দূরে থাকতে চায় না। অনুষ্ঠান শেষ। চার বন্ধু ছাদে বসে আড্ডা দিচ্ছে। বেশ আওয়াজ করেই পা চালিয়ে সেখানে আসে প্রহর। ঠিক আজরাহানের পিছনেই দাঁড়ায়। শান্ত কণ্ঠে বলল, রাহান ভাইয়া, আপনার সাথে আমার কথা আছে। বল। এখানে না। আজরাহান বিরক্তিকর কণ্ঠে বলল। বললে বল, না বললে যা এখান থেকে। প্রহর দাঁতে দাঁত চেপে হালকা উচ্চ বাক্যে বলল, আপনি ওই মেয়েটার পেটে হাত দিলেন কেন? চার বন্ধুর হাসি মুখ মুহূর্তেই বিবর্ণ হয়ে যায়। প্রহরের কথা কর্ণকুহর হতেই আজরাহান দম আটকে বাকিদের মুখে চোখ বুলায়। মুখে অদ্ভুত আওয়াজ করে বসা থেকে উঠে প্রহরের হাত ধরে ওকে টেনে সিঁড়ি ঘরের পেছনের দিকে নিয়ে যায়। দেয়ালের সাথে চেপে ধরে কঠিন কণ্ঠে বলল, এইসব কি বলিস তুই? কোথায় কি বলতে হয় জানিস না? আপনিই বললেন বলতে। আর ওই মেয়ের পেটে কেন হাত দিলেন? লজ্জা করে না আপনার? এই তুই দেখেছিস ওই মেয়ে পড়ে যেত তাই আমি ওকে ধরেছি। ও পড়ে যেত তাই ধরেছেন? আমাকে শাড়ি পরতে দেননি আর ওই মেয়েকে বাঁচানোর নাম করে ওর শাড়ির ভিতর দিয়ে পেটে হাত। আজরাহান প্রহরকে ওর কথা শেষ করতে না দিয়ে প্রহরকে নিজের অধর বন্ধনে আবদ্ধ করে। আজ প্রথম আজরাহান এই উদ্ভট কাণ্ড করে বসে। প্রহরের শরীর হিম হয়ে আসে, যেন সে কোনো বরফখণ্ড, আর আজরাহানের অধরের উষ্ণতায় গলে যাচ্ছে। আজরাহান প্রহরের সমস্ত মুখমণ্ডতল ওর দু হাতের আজলায় নিয়ে নেয়। যতক্ষণ আজরাহান প্রহরের অধরসুধায় মত্ত, প্রহর বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে আজরাহানের চোখে। এই চোখ আজ ভয়ঙ্কর, আর এই চোখ আগেও দেখেছে। প্রহরের নিঃশ্বাস আটকে যাচ্ছে।
মিনিট দুয়েক পরে আজরাহান প্রহরের অধর ছেড়ে ওর কপালে নিজের কপাল ঠেকায়। ভয় বিস্ময় শ্বাস নিতে ভুলে গেছে প্রহর। আজরাহান কয়েক দফা বড় বড় নিঃশ্বাস ফেলে হাঁপাতে হাঁপাতে বলল, এখান থেকে সোজা ঘরে যাবি, না হলে ঠ্যাং ভেঙে ফেলব তোর। আজরাহান থেকে ছাড়া পেয়ে খিস্তি মেরে দৌড় লাগায় প্রহর। নিজেকে স্বাভাবিক করে আবার আগের জায়গায় এসে বসে আজরাহান। আশফিক দাঁত কেলিয়ে বলল, কি রে, তোর ডিঙ্গি নৌকাকে পারে ভেড়ালি? আজরাহান উদ্দীপ্ত চোখে তাকায় আর বলল, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। মার্শিয়াদ হালকা হেসে বলল, কিন্তু যাই বলিস শি ইজ কিউট। আজরাহান বাঁকা চোখে তাকায় মার্শিয়াদের দিকে। নিজের ঘরে দৌড়ে দরজা বন্ধ করে বিছানায় বসে প্রহর। পা দুটো বিছানার উপর উঠিয়ে তার উপর চিবুক রেখে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে থাকে। আরেকটু হলে তো ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। দাঁত কিরমির করে বলল, আমাকে চুমু খাওয়া, দেখাচ্ছি মজা। মধ্যরাত প্রায়। বাড়ির বয়স্ক মানুষরা ঘুমিয়ে পড়েছে। নির্ধা ওর বাচ্চাকে নিয়ে সানায়ার রুমে শুয়ে পড়েছে। এমনিতেই বড্ড ক্লান্ত, তার উপর বাচ্চা। ড্রয়িং রুমে বসে আছে বাকিরা। প্রহর ড্রেস চেঞ্জ করে সেখানে আসে। হাসি হাসি মুখে বলল, জান ভাইয়া বলেন তো পৃথিবীর সবচেয়ে দ্রুততম পাখি কোনটি? সুইফট বার্ড। আর সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি? অ্যালব্রাটস। বাহ, আপনি তো অনেক কিছু জানেন। হঠাৎ এই প্রশ্ন কেন রেড চিলি? আমি আপনাদের জন্য একটা কম্পিটিশনের আয়োজন করেছি। কম্পিটিশন? বলছি। প্রহরের কথার রেশ ধরে আশফিক বলল, আগে বল যে জিতবে তাকে কি দেওয়া হবে? যা চাইবে তাই। অর্থাৎ যে জিতবে সে যা চাইবে তাই দেওয়া হবে। আশফিক আজরাহানকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, এই সুযোগ, এইটা জিতে তুই সবার সামনে প্রহরকে বিয়ের জন্য প্রপোজ করবি। ও না করতে পারবে না। আজরাহান নম্র সুরে থমথমে গলায় বলল, যদি মার্শিয়াদ জিতে যায়? দাঁড়া, আমি ওকে বলে আসছি। মার্শিয়াদ ওদের দুইজন থেকে একটু আলাদাই বসা। আশফিক উঠতে গেলে ওকে ধমক মেরে বসায় প্রহর আর বলল, নো চিটিং। সবাই যার যার জায়গায় বসে থাকেন। ইনশিরা আর সানায়া আপু, তোমরা এদের উপর নজর রাখো, আমি আসছি। প্রহর রান্না ঘরে গিয়ে ক্ষণকাল বাদে ফিরে আসে। হাতে শরবতের গ্লাস, লাল রং, আনারের শরবত। ওদের চারজনের হাতে দিয়ে বলে, চুমুক দিয়ে নয় বরং ঢকঢক করে গিলে যে আগে খেতে পারে সে উইনার। আজরাহান মৃদু হেসে মনে মনে ভাবল, এ আর এমন কি? কিন্তু মার্শিয়াদ অদ্ভুতভাবে চোখ পিট পিট করছে। কাউন্টিং শেষ হতেই সবাই খাওয়া শুরু করে। ওরা তিনজন চেয়েছিল যেন আজরাহানই জিতে যায়। কিন্তু ওদের সেই আশা ভরসাকে ধূলিসাৎ করে অর্ধেক শরবত কয়েক ঢোক গলা দিয়ে নেমে পেটে যেতেই মুখে থাকা বাকি অংশ ফুসফুস করে বাইরে ফেলে আজরাহান। মুখ চেপে দৌড়ে রান্নাঘরে যায়। প্রহর ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলল, আবায়েগা মাজা। ট্যাপ ছেড়ে অনবরত পানি কোচ করে নিয়ে মুখে ডলে যাচ্ছে আজরাহান। চোখ দিয়ে পানি পড়া শুরু করছে। ঠোঁটের দুই পাল্লা ফাঁক করে নিঃশ্বাস ফেলে যাচ্ছে, পুরো গলা আর পেট জ্বলে যাচ্ছে। মার্শিয়াদ দুই হাত পকেটে গুজে ওর পাশে এসে কিচেন রেকের সাথে হেলান দিয়ে হালকা হেসে বলল, নে, একটু আগে অমৃত খেয়েছিস, এখন ঝাল খা। আজরাহান রাগী কণ্ঠে বলল, ফাজলামো করছিস? ঝালে জ্বলে যাচ্ছে আমার পুরো ঠোঁট। মার্শিয়াদ হালকা ঘাড়টাকে বামদিকে হেলিয়ে বলল, সেটাতে তোর রেড চিলিকে কিস করার আগে ভাবা উচিত ছিল।
জানিস তো ছোট মরিচে ঝাল বেশি। আসি আমি। শিরা এখানে থাকবে না। ওকে নিয়ে যাচ্ছি আমার সাথে। আজরাহান বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। গড় গড় করে প্রহরের ঘরে গিয়ে ওকে ধরেই এলোপাথারি কয়েক ডজন চুমু খেয়ে নেয় ওর চোখে মুখে। প্রহর ওকে ধাক্কা মেরে সরিয়ে বলল, পাগল হয়ে গেছেন? এমন করছেন কেন? আজরাহান প্রদৃপ্ত কণ্ঠে বলল, তুই মার্শিয়াদকে কেন বলেছিস সেই সব? আরে দূর ছাড়েন তো। আমি কেন জান ভাইয়াকে বলতে যাব? যত্ত সব। আজরাহানের মনে শঙ্কা চেপে যায়। তাহলে মার্শিয়াদ কি করে জানল এইসব? ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছে ইনশিরাহ আর মার্শিয়াদ। ইনশিরাহ প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে মার্শিয়াদের দিকে। লাল হয়ে আছে দুচোখ। চোখের উপরই অংশ ফুলে আছে। মুখের উজ্জ্বলতাও ফিকে হয়ে আছে। থমথমে গলায় ইনশিরাহ বলল, সারারাত ঘুমাওনি তাই না? মার্শিয়াদ গম্ভীর স্বরে বলল, তেমন কিছু নয়। মিথ্যে বলছো তুমি। তুমি জানো আমি মিথ্যে বলি না। ইনশিরাহ গলার স্বর একটু নিচু করে বলল, তাহলে এখন কেন বলছো? বললাম তো তেমন কিছু নয়। ইনশিরাহ টেবিলের চাপড় মেরে উঠে দাঁড়ায়। রুষ্ট কণ্ঠে বলল, নিজেকে এত কষ্ট কেন দাও তুমি? মার্শিয়াদ হাত থেকে কাটা চামচটা রেখে টেবিলের উপর দুই হাতের কনুই রেখে হাতের আজলায় রাখে নিজের চিবুক। গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইনশিরাহ এর দিকে। মেয়েটা ধীরে ধীরে ওকে নিয়ে ভাবতে শুরু করেছে। ইনশিরাহ গলা উঁচু করে আবার বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার কথার উত্তর দাও। মার্শিয়াদ সোজা হয়ে বসে মৃদু হাসে আর বলল, কি উত্তর দিব? তাকে তুমি কেন যেতে দিল? সে আমার নয়। তাকে তুমি ভালোবাসো জান। উহু। ভালো লাগা আর ভালোবাসা এক নয়। সে তোমার ভালোবাসা না। ভালো লাগা। সে আজরাহানের ভালোবাসা। তুমি পিছিয়ে গেলে কেন? তুমি চাইলেই সে তোমার হতে পারত। আজরাহানকে আমি হারাতে পারব না। ইনশিরাহ ক্ষেপে উঠে রুদ্ধশ্বাসে বলল, এত কিসের টান তোমার ওর জন্য? কেন এত ইম্পর্টেন্স দাও ওকে? মার্শিয়াদ নির্বিকারভাবে তাকিয়ে ভাবে এই মেয়েটা আজকাল ওকে নিয়ে অনেক চিন্তা করে। ধীর কণ্ঠে বলল, ওর জন্যই তো আমি তোমাকে পেয়েছি। আমি কোথাও হারিয়ে যাইনি। শুধু আড়ালে ছিলাম। তার মানে এই নয় তুমি আমার জন্য নিজের সবকিছু বিসর্জন দিবে। বললাম তো আই ডোন্ট লাভ হার। কেন তুমি তোমার মায়ের মতো হলে? মার্শিয়াদ অধর ছড়িয়ে হাসে আর বলল, মম তোমাকে দেখতে চেয়েছে। আমি তার সাথে দেখা করব না। সে আসছে বাংলাদেশ। ইনশিরাহ চোখ উল্টে তাকায়। ইনশিরাহ এর দিকে তাকাতেই মার্শিয়াদ দেখে আজরাহান তটস্থ হয়ে সেখানে উপস্থিত। মার্শিয়াদ জিজ্ঞাসু কণ্ঠে বলল, তুই এত সকালে এখানে? আজরাহান কণ্ঠে কাঠিন্য রেখে বলল, তোর সাথে আমার কথা আছে। মার্শিয়াদ উঠে গিয়ে আজরাহানকে নিয়ে লিভিং রুমের অপর পাশে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আজরাহান শক্ত কণ্ঠে বলল, তোকে প্রহর কি বলেছে? মার্শিয়াদ অধর বাঁকিয়ে হাসে আর বলল, এইটা জিজ্ঞেস করতে এসেছিস? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। মার্শিয়াদ ঠান্ডা সুরে বলল, রেড চিলি এতটা বোকা নয় যে তুই তাকে ফোর্সলি কিস করেছিস আর সে আমাকে তা বলবে। তাহলে তুই কি করে জানলি? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? দীপ্ত কণ্ঠে ইনশিরাহের ছুড়ে দেওয়া প্রশ্নে অক্ষিযুগল ক্ষীণ করে তাকায় আজরাহান। চোয়াল শক্ত করে বলল, এখানে তোমার কোনো কাজ নেই শিরনি।
তুমি যেতে পারো। হা হা হা। তুমি বললে আর আমি শুনলাম। কেন এসেছ এখানে? মার্শিয়াদকে প্রশ্ন করার তুমি কে? আজরাহান দৃঢ় কণ্ঠে বলল। কি সমস্যা তোমার? সব জায়গায় ওই লম্বা নাক না ঢুকালে চলে না। জাস্ট শাট আপ। শাট আপ বোথ অফ ইউ। কি শুরু করলি তোরা? মার্শিয়াদের কড়া কণ্ঠে দমকে যায় দুজন। মার্শিয়াদ এক শ্বাস ছেড়ে বলল, আজরাহান তুই বাসায় যা। কাল বিয়ে, তোর অনেক কাজ। ঝামেলা বাড়াস না। আজরাহান সপ্রতিভ হয় রাশভারী কণ্ঠে বলল, যাচ্ছি আমি। তবে মনে রাখি, সেই শিরনির জন্য যদি আমার ভাইয়ের চোখ থেকে যদি এক ফোঁটা পানি পড়ে, তাহলে কিন্তু আমি তোদের দুজনের একজন কেউ ছাড়ব না। কাউকে ছাড়তে হবে না তোর। যা এখন। ইনশিরা ফুঁসে উঠে ফ্যাসফ্যাসিয়ে বলল, কত বড় অসভ্য দেখেছ। কি বলল? ছাড়ো ওকে। বসো তুমি। সেদি আজরাহান প্রহরকে নিয়ে গেলে মার্শিয়াদের মা কল করে। আমেরিকা থেকে কল করাই নেটওয়ার্ক ঝামেলা করছিল। তাই মার্শিয়াদ উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছাদের কার্নিশে এসে দেখে সিঁড়ি ঘরের পেছনেই আজরাহান প্রহরের অধর ছুঁয়ে আছে। লাইন কেনে যাওয়ার আর নেটওয়ার্কের সমস্যার কারণে কল ব্যাক করেনি মার্শিয়াদ। নিজের জায়গায় গিয়ে বসে আবার। মার্শিয়াদ ইনশিরাহকে নিয়ে কাউচে বসে। ইনশিরাহ এখনো ফোঁস ফোঁস করছে। আজরাহানকে কেন যেন ও একদমই সহ্য করতে পারে না। মার্শিয়াদ একগাল হেসে বলল, তোমাকে একটা মজার কথা বলি। ইনশিরাহ তপ্ত কণ্ঠে বলল, বলো। আজরাহানের মারমেইডকে জানো? ইনশিরাহ ভ্রু ত্রুটি করে। এই সম্পর্কে ও আশফিকের কাছে শুনেছে, কিন্তু মেয়েটাকে কখনো দেখেনি। না, মিষ্টিই হল আজরাহানের মারমেইড। ইনশিরাহ বিস্মিত কণ্ঠে বলল, কি বলছো তুমি? মানে নুরাইসা? তাহলে তো এই মেয়ের কপালে দুঃখ আছে। মার্শিয়াদ হো হো করে হেসে ওঠে আর বলল, তা তো আছেই। তুমি কিছু বলবে না? না। কেন? এইটা আজরাহান আর ওর মারমেইডের ব্যাপার। যা বলার পরে বলবো। আমি আজও ও তোমাকে বুঝতে পারি না। মার্শিয়াদ ইনশিরাহের চুল টেনে বলল, এত বুঝতে হবে না সুয়োরানী। একদম আমাকে সুয়োরানী বলবে না। আর তুমি আমার ফ্ল্যাট কেন বিক্রি করে দিল? কারণ এখন থেকে তুমি এখানেই থাকবে। জোর করবে? একদম না। এইটা তোমারও বাড়ি। ইনশিরাহ নিশ্চুপ। নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা পেপার বের করে একটা নিউজ দেখায় মার্শিয়াদকে আর বলল, দেখো ভালো করে নিউজটা। আজকাল মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে। কুহুকপুর গ্রামের মোতালেব খা পুরনো আমলের জমিদারের বংশধর। জমিদারি না থাকলেও প্রভাব প্রতিপত্তি কোনো অংশে কম নয়, বরং বেশি। প্রয়াত বাবার নামে গ্রামের মানুষদের জন্য একটা হসপিটাল খোলে। প্রথম সব ঠিক ছিল, কিন্তু কয়েক মাস আগে থেকে সেখানকার হসপিটালের ভিতরে কিছু একটা চলছে। গত মাসেই কিছু বাচ্চা ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। কয়েকদিনেই তারা সেরে উঠেছে, কিন্তু একদিন সকালেই রক্তবমি শুরু হয়ে দুজন শিশুর মৃত্যু ঘটে। আর বাকিদেরও মুমূর্ষু অবস্থা। জানা যায় আগেও এমন ঘটনা ঘটেছে। মার্শিয়াদ মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনল। ফিক করে হেসে বলল, তোমার কোনো কাজ নেই? রাতের ঘুম বাদ দিয়ে এইসব কি নিউজ নিয়ে ঘুরে বেড়াও? এটা মোটেও হাসার বিষয় নয় জান। হারানোর যন্ত্রণা সে বুঝে যে হারায়। মার্শিয়াদ নির্বাক দৃষ্টি ক্ষেপণ করে ইনশিরাহের দিকে। অক্ষিপল্লব ভিজে উঠেছে তার।
মানুষ আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ বিবেক, বুদ্ধি, চেতন দিয়ে সৃষ্টি করছেন, আর অন্যদিকে পশুদের দিয়েছেন হিংস্রতা। কিন্তু আজ মানুষ পশুদের হিংস্রতাকে হার মানিয়ে দিয়েছে। স্বার্থের লোভে কেড়ে নেয় অন্যের জীবন। দ্বিতীয়বার ভাবারও প্রয়োজন বোধ করে না। কথায় আছে, প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। সকাল হতেই আজরানদের বাড়িতে সাজ সাজ রব। আজ বিয়ে, অনেক বড় আয়োজন, তাই অনুষ্ঠান কোনো একটা ম্যারেজ হলো এ হবে। বাড়ির সব আত্মীয় স্বজন ইতিমধ্যে চলে গেছে সেখানে। সানায়া লাগাতার তারাফকে কল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। অবশেষে রিসিভ করে তারাফ। সানায়া বেশ রেগে কিছুক্ষণ ঝাড়ে তাকে, কিন্তু তারাফ নিরুপায়। একটা জরুরি কাজে আটকে গেছে সে, বিয়েতেও আসতে পারবে না। সানায়া গিয়েছিল সেই এনজিওতে, কথা বলেছে তাদের সাথে। পুরো একটা দিন ওই অসহায় মেয়েদের জীবন কাহিনী শুনেছে। মানুষ আসলেই অধম। না হলে কি করে একজন স্বামী তার স্ত্রীকে টাকার লোভে কোনো দেহ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিতে পারে? একজন পুরুষ কি করে পারে তারই বোনের বয়সী কোনো মেয়েকে প্রেমে ব্যর্থ হয়ে এসিড ছুঁড়ে দিতে? একজন স্বামী যৌতুকের লোভে কি করে পারে তার গর্ভবতী স্ত্রীর গায়ে গরম তেল ঢেলে দিতে? মানুষ সত্যিই অদ্ভুত প্রাণী। বাড়ির প্রায় সবাই রেডি হলো এ যাওয়ার জন্য। আজ আজরাহান শেরওয়ানি পরেছে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অফ হোয়াইট কালারের শেরওয়ানির উপর গোল্ডেন কালারের কারচুপির কাজ। সবাই বাড়ির বাইরে গাড়িতে ওঠার জন্য রেডি। প্রহরকে নিতেই ভিতরে এসেছে আজরাহান। মাত্রই রেডি হয়ে নিজের ঘর থেকে বেরিয়েছে প্রহর। গাঢ় হলুদ রঙের লেহেঙ্গার উপর মাল্টি কালারের কাজ করা, সামনের চুল ফুলিয়ে পিছনে একটা বড় খোপা করা, আর তাতে গোলাপ ফুল গুজে দেওয়া। আজরাহান ওকে দেখেই সেখানেই স্তব্ধ। আটকে থাকে ওর চোখ ওর ডিঙ্গি নৌকার দিকে, যেন কোনো সুরম্য নারী ওর সামনে এসে দাঁড়িয়েছে। আজরাহান দম নিতেই ভুলে গেছে। পাতলা ওড়নাটার একপাশ কোমরের একপাশে সেফটিপিন দিয়ে লক করে বুকের উপর দিয়ে নিয়ে শাড়ির আঁচলের মতো করে রেখেছে। পাতলা ওড়নার উপর দিয়েই প্রহরের বুকের আর উদরের বস্ত্রহীন ধবধবে ফর্সা অংশ কাঁপিয়ে তুলছে আজরাহানের শিরা উপশিরা। এক স্নিগ্ধ সতেজ চাহনিতে দেখছে প্রহরকে। প্রহর নিজের ওড়না নিয়ে ব্যস্ততা ছড়িয়ে বুকের উপর মেলে দিচ্ছে। আজরাহান ধমধম করে কয়েক পা ফেলে এসে ছো মেরে প্রহরের হাত ধরে ওকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। আজরাহান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নিগুড় দৃষ্টি। খুঁটিয়ে খুঁটিয়ে আপাদমস্তক দেখছে প্রহরকে। ওকে দেখলে মনে হয় না 15 বছরের কিশোরী সে। দেখে মনে হচ্ছে সদ্য যৌবনে পা রাখা কোনো পঞ্চদশী। চোখে গাঢ় কাজল যেন চোখ দুটোকে মায়াবী করে তুলেছে। আজরাহানের ধ্যান ভাঙে প্রহরের নির্লিপ্ততা স্বরে। দেখা শেষ হয়েছে আপনার, যেতে দিন আমাকে। আজরাহান শুকনো ঢোক গিলে। হৃদয়ের তৃষার সাথে সাথে তার শরীরের তৃষ্ণাও বেড়ে যাচ্ছে। নিজেকে সংযত করে আজরাহান শক্ত কণ্ঠে বলল, এত সেজেছিস কেন তুই? পাগল করে দিবি আমাকে? আপনি তো এমনিতেই পাগল। সরেন, যেতে দিন আমাকে। কোথায় যাবি? কোথায় আবার? বিয়েতে। আগে চেঞ্জ করে আয়। এইটা পরে একদম বাহিরে যাবি না তুই? কেন কেন যাব না? ছোট মা আমাকে বিয়েতে পরার জন্য কিনে দিয়েছে এইটা। তো তাতে কি হয়েছে? এইটা চেঞ্জ করে অন্যটা পরে আয়। আজরাহান প্রহরের কোমরের দিকের ওড়না ধরে আবার বলল, এইটা কি কারচিফ পরেছিস? সবই তো দেখা যায়।
তাতে আপনার কি? এইটা পরে বাইরে গেলে ছেলেরা তোকে গিলে নিবে। নিবে তাতে আপনার কি সমস্যা? আজরাহান প্রহরের কোমর ধরে ওকে নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। দু হাত দিয়ে প্রহরকে বুকের সাথে চেপে ধরে। শান্ত কণ্ঠে বলল, আমার জিনিস তুই অন্যকে কেন দেখাবি? প্রহর ওর মাথাটা একটু আলগা করে বলল, ঈশ্বর, এসেছেন উনার জিনিস। ছাড়েন আমাকে। ছাড়ব না। কি করবি তুই? আজরাহান প্রহরের গালে নাক ঘষে ওর গালে একটা চুমু খায়। আজরাহানের চোখে নেশা ভর করে। ওর পঞ্চ ইন্দ্রিয় সচল হয়ে উঠে প্রহরের উষ্ণ দেহের সংস্পর্শে। জ্বলন্ত কয়লা যেন তার উনুনের অভিমুখ খুঁজে চলছে। আজরাহান প্রহরের চোখে মুখে বারংবার অধর ছোঁয়াতে থাকে। আজরাহান প্রহরকে এমনভাবে জড়িয়ে আছে প্রহর ইচ্ছে করেও এক চুল নড়তে পারছে না। আজরাহানের এহেন কাজে মুখ বিকৃত করে প্রহর। চোখ বড় বড় করে ঠোঁট কামড়ে বলল, কি শুরু করেছেন আপনি? আজরাহান বলল, তোমায় লিখেছি আমার গদ্যে, ছড়ায় লিখা আমার ছন্দে। তোমায় বেসেছি ভালো আমি, সহস্র বছর শতাব্দে। তানভি। সম্পূর্ণ ঘরে শুনশান নীরবতা। চলন্ত ফ্যানের ভনভন আওয়াজ। আর তা বাড়ি লেগে মৃদু শব্দের প্রতিধ্বনি হচ্ছে দেয়ালে। প্রহরের নিঃশ্বাস আজরাহানের বুকে আছড়ে পড়ছে। উষ্ণ, উত্তপ্ত শ্বাসে অবগাহন করছে আজরাহান। প্রহর স্থির, নিশ্চল, সমাহিত হয়ে আছে আজরাহানের বুকে। ঠান্ডা, গাঢ় আর আবেগ মাখা কণ্ঠে প্রহর বলল, রাহান ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। যাবেন না? আজরাহান শান্ত, স্বাভাবিক স্বরে বলল, যাব। তুই চেঞ্জ করে নে। প্রহর এক ঝটকায় সরে আসে আজরাহানের কাছ থেকে। গড়গড় করে বলল, না, করব না। তাহলে কিন্তু আমি। কি করবেন? খেয়ে ফেলব তোকে। আমি বাইরে যাচ্ছি। তুই চেঞ্জ করে আয়। বললাম তো করব না, করব না, করব না। আজরাহান কিছু না বলেই বাইরে এসে দরজা লাগিয়ে দেয়। বদ্ধ দ্বারের ওপাশে কয়েকবার করাঘাত করলেও আজরাহান দরজা না খুলে বলল, যদি বিয়েতে যেতে চাস তাহলে তাড়াতাড়ি চেঞ্জ কর। না হলে কিন্তু আমি তোকে রেখেই চলে যাব। প্রহরের বেশ বিরক্ত লাগে। এই লোকটা সবসময় এমন করে। অসভ্য লোক। পুরো ম্যারেজ হলো লোকে লোকারণ্য। সবাই যার যার কাজে ব্যস্ত। আজরাহানের সাথেই ঢোকে প্রহর। ওকে দেখে দৌড়ে আসে নুরাইসা। সাদা রঙের ওয়েস্টার্ন গাউন পরেছে সে। প্রহরকে ওর সাথেই নিয়ে যায়। ইনশিরা আর মার্শিয়াদ পাশাপাশি দাঁড়িয়ে আছে। নীল রঙের কাতান পরেছে ইনশিরা। আর মার্শিয়াদ খয়েরি রঙের শার্টের সাথে ব্রাউন রঙের ব্লেজার। বেচারি নির্ধার বেহাল দশা। নিরনকে থামানো যাচ্ছে না। ওর কান্নার আওয়াজ সাউন্ডবক্সও হার মেনে যায়। নিরনকে কাঁদতে দেখে নির্ধার কাছ থেকে নিয়ে প্রহর সিঁড়ে বেয়ে উপড়ে আসে। বিশাল জায়গা জুড়ে ম্যারেজ হল। দোতলা হলের নিচের বড় দুইটা হল রুম। তার একটাতে বরকনের জন্য আসর সাজানো হয়েছে। নন্দিতাকে যেখানে রাখা হয়েছে সেইটা একটু ছোট রুম। পরে আনা হবে আসরে। এছাড়াও রয়েছে আরও 4-5টা রুম। দোতলায় বড় করিডোর। সোজা খোলা বারান্দা। করিডোরের দুই পাশে 4টে রুম। অ্যাশ কালারের উপর হালকা গোলাপি কালারের কাজের পাঞ্জাবি পরেছে আশফিক। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়ে নুরাইসার গতিবিধি লক্ষ্য করছে। একটা ফুলের ডালা নিয়ে এগোতেই একজন সার্ভিস বয়ের সাথে লেগে হাতে থাকা বোরহানির গ্লাস থেকে কিছু অংশ নুরাইসার গাউনে পড়ে যায়।
বিক্ষিপ্ত কণ্ঠে নুরাইসা বলল, চোখে দেখো না। দিল তো আমার ড্রেসটা নষ্ট করে। সার্ভিস বয়টি ভয়ে তটস্থ হয়ে পড়ে পিনপিনে স্বরে বলল, সরি ম্যাম, আমি দেখতে পাইনি। নুরাইসা ওয়াশরুমের কথা জিজ্ঞেস করতেই সার্ভিস বয় ওকে রুম দেখিয়ে দেয়। নুরাইসা বিদ্যুৎ গতিতে রুমে গিয়ে ঢুকতেই দেখে ওটা একটা ফাঁকা রুম। ওর শরীর রাগে রি করে ওঠে। দরজার লক ঘুরাতেই ও বুঝতে পারে তা বাইরে থেকে লক করা। কতক্ষণ মোচড়া মোচড়ি করেও দরজা খুলতে পারে না নুরাইসা। কারো শীতল কণ্ঠ শুনতে পায় নুরাইসা। কেমন আছেন হোয়াইট মারমেইড? ও ফিরে তাকাতেই দেখে আজরাহান দাঁড়িয়ে। হিম হয়ে আসে নুরাইসার দেহপিঞ্জর। হৃদযন্ত্রটা ধরাস ধরাস করে কম্পিত হতে থাকে। কেঁপে উঠে নুরাইসা। আজরাহানের চোখ দুটোতে আগুন জ্বলজ্বল করছে। ঠোঁটে তার স্মিত হাসি। আগুন ঝরা দুচোখ যেন কেমন নেশার্ত। গা দিয়ে বেরোচ্ছে অ্যালকোহলের বিশ্রী গন্ধ। নুরাইসার প্রাণপাখি পাখা ঝাপটাতে শুরু করে। আজরাহান নেশার্ত। যদি কিছু করে বসে। নুরাইসা প্রাণপণে লক খোলার চেষ্টা করছে। দরজায় ধরাম ধরাম করে হাত দিয়ে থাবা মেরে যাচ্ছে। কিন্তু কোনো লাভ হল না। ভয় পাচ্ছেন মারমেইড। আজরাহানের কণ্ঠ শুনেই পেছনে ফিরতেই দেখে আজরাহান একদম ওর কাছে দাঁড়ানো। কেঁদে উঠে নুরাইসা। আজরাহান ওর দুই হাত নুরাইসার দুই পাশে রেখে নেশাভরা কণ্ঠে বলল, ভয় পাবেন না মারমেইড। কেউ কিচ্ছু জানবে না। শুধু আপনি কোনো আওয়াজ করবেন না। আমার কাজ হয়ে গেলেই আমি চলে যাব। নুরাইসার কান্নার আওয়াজ বাড়তে থাকে। অনুনয় করে বলল, প্লিজ আমাকে যেতে দিন। আই এম সরি। তা বললে কি হয়? এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? প্লিজ যেতে দিন আমাকে। প্লিজ। আগে আমার কাজ তো শেষ হোক। নুরাইসা কাঁদতে কাঁদতে দরজা ঘেঁষে নিচে বসে পড়ে। আজরাহান ওর সাথে বসে পড়ে। ঢোল ঢোল করছে ওর শরীর, যেন এখনই নুরাইসার উপর পড়ে যাবে। নুরাইসা দু হাত জোর করে আবার ও অনুনয় করতে থাকে। আজরাহান ঘাড় বাঁকিয়ে ওর মুখটা নুরাইসার কাছে নিতেই নুরাইসা এক বিকট চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নেয়। চলবে।